প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। শ্রাবণ হিয়ার বিছানায় বসে পুরো রুমটাই চোখ বুলিয়ে নিল। হিয়া সামনেই দাঁড়িয়ে রইল। শ্রাবণ ফের হিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, মেহেদি লাগাওনি? হিয়া দুটো হাত শ্রাবণের সামনে ধরে বলে উঠল, দেখুন সবাইকে মেহেদি লাগিয়ে দিতে গিয়ে কি হাল হয়েছে। এখানে মেহেদি লাগাতে ভালো লাগবে না, তাই বলে কি মেহেদি লাগাবে না? না, মুড নেই। মেহেদি নিয়ে এসো। হিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এখন লাগাবো না, হাত ব্যথা করেছে। শ্রাবণ কড়া গলায় বলল, নিয়ে আসতে বলেছি, নিয়ে আসো। বাধ্য মেয়ের মতো মেহেদি নিয়ে এলো। শ্রাবণ হাত দিয়ে ইশারা করে বসতে বলল পাশে। হিয়া আশেপাশে তাকিয়ে বলল আর জিজ্ঞাসা করলো, কাব্য ভাই কোথায়? ব্যালকনিতে। হিয়া ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো দরজার ভেতর থেকে বন্ধ। শ্রাবণ হিয়ার দিকে আর চোখে তাকিয়ে বলল, ওকে ব্যালকনিতে থাকতে বলেছি। ও। শ্রাবণ হিয়ার হাত থেকে মেহেদি নিয়ে নিল, সাথে হিয়ার হাতটাও নিজের হাঁটুর উপরে উঠালো। এরপর আদুরে গলায় বলে উঠল, আমি একটু মেহেদি লাগিয়ে দেই। তুমি তো বললেই যে আমার হাত ব্যথা, তাই আমি লাগিয়ে দেই। হিয়া শ্রাবণকে যত দেখছে ততই অবাক হচ্ছে। এতদিন শুনে এসেছে যে মানুষ তার ভালোবাসার মানুষের কাছে কত বায়না করেছে, শখ পূর্ণ করেছে, পাগলামি করে, আরও কত কি। আজ তা নিজের চোখে দেখতে পেল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। শ্রাবণ হাত উঠিয়ে তুড়ি মেরে হিয়ার ধ্যান ভাঙিয়ে বলল, কি হলো, মেহেদি দিবে না? দিন, ঠিক আছে। শ্রাবণ হিয়ার হাতে ঠিক মাঝখানে শ্রাবণ লিখে দিল। নামের আশেপাশে আঁকিবুকি করে ফুল দিল, পাতা দিল। কোনোটাই ঠিক সঠিক হয়ে উঠল না, শুধু নামটাই ভালো লাগছে। আরে হাত টান দিয়ে সে হাতেও একই জিনিস লিখল। হিয়ার এতে কোনো ভিকরূপ নেই। ও শ্রাবণের দিকে তাকিয়ে আছে তো আছেই। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে কিছুটা হেসে বলল, এই মেয়ে, এই নজর ঠিক করো, এভাবে তাকিয়ে রয়েছো কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। হিয়া লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে না বোঝালো। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, হুম। ও। শ্রাবণ উঠে দাঁড়ালো। এরপরে ব্যালকনির দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। কাব্য সুন্দর একটা হাসি দিয়ে বলল, হয়ে গিয়েছে, হুম, চলো। কাব্য ব্যালকনি থেকে বেরিয়ে আসে। শ্রাবণ হিয়ার কাছে এসে বলল, ভোরে চলে যাব বউজান, কালকে তো ঈদ, কি করো জানিও, আর সুন্দর করে সেজেগুজে ছবি দিও। তা নয় দিব, কিন্তু কালকে এলে খুশি হতাম। বউজান সময় নেই, নইলে আসতাম। হিয়া মনটা খারাপ করলো, কিন্তু বুঝতে না দিয়ে বলল, ঠিক আছে, তবুও চেষ্টা করব। ওকে, আর ভালো থেকো। আচ্ছা, আপনিও সাবধানে থাকবেন। পাশ থেকে কাব্য নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ইস, আমার যদি এমন কেউ থাকতো তাহলে কতই না ভালো হতো। শ্রাবণ কাব্যকে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, আগে আমার মতো নিজের পায়ে দাঁড়াও, দেখবে মেয়ে পেয়েই যাবে। শ্রাবণ দরজা পেরিয়ে গিয়ে পেছনে ফিরে হিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আসছি। হুম। শ্রাবণ উপরে এসে জামা কাপড় সব গুছিয়ে নিল। কাব্যকেও বলেছে সব কিছু গোছাতে। কাব্য আর কি গোছাবে, বেচারা ঘুরবে বলে কত জামা কাপড় নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে তো বন্দি হয়েছিল। সকালবেলা হিয়া ঘুম থেকে উঠে তার মায়ের সাথে রান্নাবান্না হেল্প করলো। হামিদ শিকদার নামাজে চলে গেলেন, আধা ঘন্টা পরে ফিরে এলো। হিয়া তার বাবার অপেক্ষায় মেইন দরজায় দাঁড়িয়েছিল। হামিদ শিকদার সামনে আসতে হিয়া সালাম করলো, আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। হামিদ শিকদার সালাম ফিরিয়ে নিতেই হিয়ার হাত দুটো বাড়িয়ে বলে উঠল, আমার সালামি। হামিদ শিকদার
ওয়ালেট বের করে বললেন, কত দিব আম্মু? তুমি যা দিবে তাতেই খুশি। হামিদ শিকদার হেসে হিয়ার দিকে টাকা এগিয়ে দিয়ে বললেন। হিয়া টাকাগুলো নিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বাবা। এদিকে শ্রাবণ ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরে এসে সবাই সবার সাথে ডাইনিং টেবিলে খেতে বসলো। কাব্য তার মায়ের সাথে বসেছে আর বলেছে, আম্মু আমি কিন্তু আর কোথাও যাব না। যা শুনে শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, যেতেও হবে না। সাবিয়া চৌধুরী বললেন, শ্রাবণ তো বিয়ে করে এখন থেকেই বাড়িতেই থাকবে, তাই না? হুম। হিয়ার সাথে আজকে দেখা করতে যাবে না? খাবার খেয়ে বেরিয়ে যাব। কাব্য বলে উঠল, আমি কিন্তু যাব না। শ্রাবণ খাওয়া শেষ করে রুমে গিয়ে ওয়ালেট আর ফোনটা নিয়ে চলে গেল। পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, হাতে ঘড়ি। শ্রাবণ নিচে নামতে নামতে কাব্য রেডি হয়ে এলো। বেচারা আর এই জীবন সার নেই। শ্রাবণ আর কাব্য চলে এলো হিয়াদের বাসার সামনে। শ্রাবণ গাড়িতে থেকেই হিয়াকে কল দিল, বৌজান ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভালো থাকতে দাও কি মানে? আমি কিন্তু কিছু করিনি আজকে। শ্রাবণ গলার স্বর ভারী করে বলে উঠল, কেমন হবু বউ তুমি? হ্যাঁ, তোমার যে হবু স্বামী আছে তাকে একবারও আসতে বললে না কেন? এসব না হয় বাদই দিলাম, তুমি তো সালামিও চাইলে না কেন? হিয়া এগুলো কথা শুনে এর পিঠে কি করবে খুঁজে পেল না। ফোঁস করে শ্বাস ছেড়ে বলে উঠল, আপনাকে সকালে কতবার কল দিয়েছি, বাবাও অনেকবার দিয়েছে। এরপর আপনার বাবাকে কল দিয়ে আপনাদের সবাইকে আসতে বলেছে। সে বলল, তাদের অনেক কাজ আছে আর আসবেন না, কালকে আসবে। শ্রাবণ তখনও গম্ভীর ভার নিয়ে বলল, কথা সেটা নয়, তুমি আমাকে বললে না কেন? আপনাকে তো কালকেই বলেছি, রাতেও বলেছি, আর সকালেতেও কলই ধরলেন না। বুঝেছি, এখন নিচে এসো। হিয়া বুঝতে না পেরে বলল, কেন নিচে যাব? শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, খাটের নিচে এসো। আমি খাটের নিচে শুয়ে আছি। হিয়া সত্যি সত্যি খাটের তলায় দেখতে গেল, কিন্তু ওর খাটই তো বক্স খাট, কি আর দেখবে? এরপরে স্বাভাবিক গলায় উত্তর দিল, মিথ্যে কেন বলেছেন? মিথ্যে কই বললাম? তুমি তো কথাটা বুঝতে পারলে না। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। নিচে এসো। হিয়া ব্যালকনির দরজায় খুলে নিচে তাকাতেই দেখলো শ্রাবণের গাড়িটা। গাড়ির বাহিরে কেউ নেই, হয়তো ভিতরেই আছে। শ্রাবণ হিয়া রুমে এসে খুশিতে ফালানো পর্যায়ে চলে গেল। ওদিকে শ্রাবণ বলল, 2 মিনিট সময় দিলাম, নিচে এসো, না এলে চলে যাব, তাড়াতাড়ি এসো। শ্রাবণ কলটা কেটে দিল। হিয়ার ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এলো। শ্রাবণকে ওর হাজারবার বললেও উপরে আসবে না, কিন্তু ঈদের দিনে মেহমান এসে চলে যাবে এটাতেও মেনে নিবে না। এখন ও ওর বাবাকে বললে যে শ্রাবণ এসেছে, শ্রাবণ ওর বাবার কথা ফেলতে পারবে না। হিয়া ঠিক তার বাবাকে গিয়ে বলল যে শ্রাবণ এসেছে, কিন্তু উপরে আসবে না। হামিদ শিকদার এই কথা শুনে সাথে সাথে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। নিচে নিচে এসে শ্রাবণ, কাব্য আর কামালকে নিয়ে উপরে এলেন। ওরা কেউই আসতে চায়নি, কিন্তু না এসেও পারল না। হিয়া রুমে চলে গিয়েছে। শ্রাবণরা ফ্ল্যাটে ঢুকতেই মাহমিদা বেগম খুশি হয়ে উঠলেন। ওদের সবার জন্য ডাইনিং টেবিলে খাবার রেডি করতে গেলেন। এতে শ্রাবণ বলে উঠল, আন্টি প্লিজ কিছু করবেন না, আমরা মাত্রই খেয়ে এসেছি। এই জায়গায় দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম হিয়ার সাথে দেখা করেই যাই। হিয়া কোথায়? মাহমিদা বেগম বললেন, হিয়া মাত্রই রুমে গেল, আমি ডেকে দিচ্ছি। এই হিয়া। না আন্টি, ডাকতে হবে না, আমি গিয়ে দেখা করে আসছি। ঠিক আছে যাও। শ্রাবণ একা হিয়ার রুমে চলে এলো। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে পুরোই টাসকি খেয়ে গেল। সবসময় তো শ্রাবণকে টি শার্ট টি শার্ট
পরে থাকতে দেখেছে। এই প্রথম ওকে পাঞ্জাবি পরার রূপে দেখলো। নিজেই মনে মনে বলল, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। সেই দিন শয়তানি করে মেসেজটা যে তুমি সত্যি করে দিবা কল্পনাও করিনি। প্রথম প্রথম ভালো লাগেনি, আর এখন মনে হচ্ছে মেসেজটা দিয়ে ভালোই করেছি। আলহামদুলিল্লাহ। শ্রাবণ হিয়াকে দেখেও মুচকি মুচকি হাসছে। হিয়া বাচ্চাদের মতো সামনে এসে বলল, আসসালামু আলাইকুম জামাইজান। শ্রাবণ মুখে হাসি রেখে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আমার সালামি। শ্রাবণ ওয়ালেট বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও। হিয়া ওয়ালেটটা কাপা কাপা হাতে নিল। এরপরে খুঁজে দেখলো ক্যাশ অল্প, সবগুলোই ১,০০০ টাকার নোট আর ৩ থেকে ৪টা এটিএম কার্ড। হিয়া মনে মনে বলল, বড়লোক বলে কথা, উনার কাছে এই ৩ থেকে ৪টা কার্ড কিছুই না। শ্রাবণ হেসে বলল, যা লাগবে নাও, কার্ডও নিতে পারো। হিয়া ঢোক গিলল। কার্ড নেওয়া তো দূরে থাক, একটা ১,০০০ টাকার নোট নেওয়ার মতো কলিজা ওর হয়ে ওঠেনি। টাকাগুলোর মাঝে খুঁজতে লাগলো, এর মধ্যে ভাঙতি কোনো টাকা আছে কিনা। একটা ৫০০ টাকার নোট পেল। তখনই যেন হিয়ার মুখে বিশ্বজয় করা হাসি ফুটে উঠল। সাথে সাথে ৫০০ টাকার নোটটা নিয়ে ওয়ালেট দিয়ে দিল আর বলল, সালামি নিয়ে নিয়েছি। শ্রাবণ তাজ্জব বনে চলে গেল। এই মেয়ে বলে কি, পুরো ওয়ালেটে ছেড়ে দিয়েছিল, আর শেষে কিনা ৫০০ টাকার নোট নিল। শ্রাবণ রেগে গিয়ে দাঁত কিরমির করে বলে উঠল, পুরো ওয়ালেট খুঁজে এই ৫০০ টাকা তোমার চোখে পড়ল? আজকে অন্য কোনো দিন হলে একসাথে ৫০০টায় থাপ্পড় দিতাম। হিয়ার চোখ ছোট ছোট করে বলল, আমাকে মারতে পারবেন না, কালকে আমার বিয়ে, যদি মারেন তাহলে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে দিব। এবার বলুন আমাকে কেমন লাগছে। হিয়া এমন কথায় শ্রাবণের রাগ নিমিষেই উড়ে গেল। এরপর বলল, অস্থির লাগছে। হিয়া চট করে মাথায় কি যেন এলো, ভাবুক গলায় বলে উঠল, আচ্ছা, আপনি আমার সাথে দেখা করার আগে কি কোনো মেয়ের সামনে গিয়েছিলেন? না, কেন? আর এগুলো কী সব কথা? না মানে, এত সুন্দর করে সেজেছেন তাই বললাম আর কি। শ্রাবণ ভ্রু কুঁচকে বলে উঠল, সেজেছি আমি? হুম। আর কোনো মেয়ের সাথে দেখা করে এসেছি নাকি সেটা বললে কেন? সেটা বলার কারণ হলো, আপনাকে দেখে আমি টাসকি খেয়ে গিয়েছি। আর যদি অন্য কোনো মেয়ে দেখে থাকে সেও তো। হিয়ার কথাটা সম্পূর্ণ হলো না। শ্রাবণ থামিয়ে দিয়ে বলল, আর ইউ জেলাস? হিয়া মুচকি হেসে মাথা নাড়ালো। শ্রাবণ ঘাড় কাত করে রসিকতায় করে বলল, তলে তলে এই চলে, আমাকে নিয়ে এই চিন্তা আসে, শুধু বিয়েটা হোক, সব চিন্তা সুদে আসলে দূর করে নিব। পরের দিন বিকেলে সবাই বলতে তৌকির চৌধুরী, সাবিহা চৌধুরী, শ্রাবণ, কাব্য, কামাল, সিয়ামুরা রওনা হলো হিয়াদের বাড়ির উদ্দেশ্য। হিয়াদের বাড়ির সবাই প্রায় সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। হিয়ার চাচা চাচি, খালা খালু আর কাজিনরাও এসেছে। বিয়ের কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়। আবারও হিয়াকে বিদায় নিতেও সবাই নাজেহাল অবস্থা। এত তাড়াতাড়ি যে হিয়ার বিয়ে হবে সেটাও কেউ ভাবতেও পারেনি। তার মধ্যে আবার সবার চোখের মনি, কষ্টও লাগছে। রাত ৯টার দিকে শ্রাবণরা হিয়াকে নিয়ে রওনা দেয় নিজেদের বাড়ির উদ্দেশ্য। শ্রাবণ, হিয়া, কামাল, সিয়াম একটা গাড়িতে চলে এলো, আরেকটা গাড়িতে বাকি সবাই। শ্রাবণ কালামকে বলল, বাড়ির দিকে না যেতে, অন্য একটা জায়গায় যেতে। হিয়া শ্রাবণের কাঁধে মাথা রেখে আছে। বাড়ির জন্য মনটাও খারাপ। তবে শ্রাবণ বলেছে যখন ইচ্ছে তখনই বাপের বাড়িতে যেতে পারবে। কামাল একটা নির্জন জায়গায় গাড়ি থামালো। সাথে আরেকটি গাড়িও এসে হাজির হলো। সেটা থেকে শ্রাবণের অ্যাসিস্ট্যান্ট রনি ও আরও ২ জন কালো পোশাক পরিহিত লোকও বের হলো।
শ্রাবণ হিয়াকে গাড়িতে রেখে নেমে গেল। সামনে থেকে কামাল আর সিয়ামও নেমে গেল। হিয়া কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ চোখ গেল শ্রাবণের হাতের দিকে। একটা ধারালো অস্ত্র হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যা দেখে হিয়া গলা শুকিয়ে এলো। বন্ধুরা, নেক্সট পার্ট আরও ভালো হবে, কিন্তু তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প মন দেওয়া না, স্পেশাল পর্ব চলবে।